অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস আমরা সাধারণত যেটা বলেছিলাম আগে নন কমিউনিকেবল ডিজিজে আলোচনার সময় অ্যান্টি হাইপারটেনসিভ বা হাইপারটেনশনের ট্রিটমেন্ট হিসেবে কী কী ড্রাগ ইউজ করা হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। এখানে এ বি সি ডি ডি সাধারণত আমরা এই পাঁচটা ভাগ করে আমি আজকে তোমাদের পড়াবো, যাতে একটু সহজে ব্যাপারটা বুঝতে পারি, জটিল করবো না বিষয়টাকে। কাম, লো বিপি বা হার্ট রেট কমানো। প্রথমেই আসছি এ দিয়ে আসে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টেজ এনজাইম ইনহিবিটর, যার মধ্যে লিসিনোপ্রিল বা চিল করার যে বিশেষ ওষুধ সেইগুলোই আমরা বলবো। এসিইআই এবং এআরবি এগুলোই আমরা মেইনলি অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে ড্রাগ হিসেবে বলতে পারি। এসিই ইনহিবিটার বা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টেজ এনজাইম ইনহিবিটার, সেই ধরনের ড্রাগের কথা আমি প্রথমেই বলছি। এটা কিভাবে কাজ করে না, এটা রেনিন অ্যাঞ্জিও বডির যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম থাকে তাকে, বা রাস, RAAS রাস, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, তার উপর সেইটাকে ইন্টারফেয়ার করে কাজ করে। তাহলে এটা ইন্টারফেয়ারেন্স না হলে এরা কি করে, এটা একটা কমপ্লেক্স সিস্টেম, আগে সিস্টেমটার কাজটা বুঝবো তবে তো ইন্টারফেয়ারেন্স। রাস একটা কমপ্লেক্স সিস্টেম রেসপন্সিবল ফর রেগুলেটিং দ্য বডিজ ব্লাড প্রেশার, এটা বডির ব্লাড প্রেশারটাকে রেগুলেট করতে সাহায্য করে। কিডনি থেকে রিলিজ হয় একটা এনজাইম যেটাকে বলা হয় রেনিন। লো ব্লাড ভলিউম যদি থাকে বা লো সল্ট শরীরে থাকে বা হাই পটাশিয়াম লেভেল থাকে, তাহলে তার এগেনস্টে কাউন্টার ব্যালেন্সিংয়ের জন্য আমাদের শরীরে কিন্তু এই কিডনি রেনিন কে নিঃসরণ করে। আচ্ছা, অ্যাঞ্জিওটেনসিনোজেন যেটা লিভারে সিনথেসাইজড হয়, লিভার থেকে কিডনিতে এসে রেনিন, তারপর অ্যাঞ্জিওটেনসিনোজেন এবার রেনিন ক্যাটালিটিক্যালি ক্লিভস এই অ্যাঞ্জিওটেনসিনোজেনের সঙ্গে ক্লিভ করে এবং অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি করতে সাহায্য করে। অ্যাঞ্জিওটেনসিন 1 আবার অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা এসিই সেটা আবার এই অ্যাঞ্জিওটেনসিন 1কে ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম অ্যাঞ্জিওটেনসিন 2-তে পরিবর্তিত করে। তাহলে অ্যাঞ্জিওটেনসিন 2 মাসল কন্ট্রাকশন করতে সাহায্য করে সারাউন্ডিং ব্লাড ভেসেলসে, এফেক্টিভলি ন্যারো করে ব্লাড ভেসেলকে এবং ব্লাড প্রেশারকে বাড়ায়। এটা রিলিজ অফ অ্যালডোস্টেরনকে কিন্তু স্টিমুলেট করে, যেটা ওয়াটার, সোডিয়াম রিঅ্যাবজর্পশন এগুলোকে স্টিমুলেট করে, ফলে এটাও আবার আরেক দিক দিয়ে ব্লাড ভলিউম এবং ব্লাড প্রেশারকে বাড়ায়। এসিই ইনহিবিটার্স কী করে তাহলে? ডাইলেশন অফ ব্লাড ভেসেলকে বাড়ায়। কেন না? অ্যাঞ্জিওটেনসিন 2 তো প্রোডাকশন হচ্ছে না, যেহেতু অ্যাঞ্জিওটেনসিন কনভার্টেজ এনজাইমটা ইনহিবিট হয়ে যাচ্ছে। মেজর অর্গ্যানস যেখানে এসিই ইনহিবিটার্স এফেক্ট করে সেটা হচ্ছে কিডনি, ব্লাড ভেসেল, হার্ট, ব্রেন এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডস। The inhibitory effects leads to increased sodium এবং urine excreted, reduced resistance in kidney blood vessels, আর increased venous capacity এবং decreased cardiac output, stroke work এবং volume. এসি ইনহিবিটার্স এবং ব্র্যাডিকাইনিন। এসি ইনহিবিটার, এসি যেটা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টেজ এনজাইম, সেটা কিন্তু ব্র্যাডিকাইনিনের ব্রেকডাউনেও সাহায্য করে। ব্র্যাডিকাইনিন কি না? ব্র্যাডিকাইনিন একটা ভেসোডাইলেটার, সেটাকে ব্রেকডাউন করে দেয়, ফলে ভেসোডাইলেটেশন হতে পারে না। এসি ইনহিবিটার্স কিন্তু সেই ব্রেকডাউনটাকে ব্লক করে, ফলে এই ব্র্যাডিকাইনিন প্রোটিনটা রিলিজ এবং ব্লাড ভেসেলে রাইজ করে, ফলে ভেসোডাইলেটেশন বাড়ায়। ইনক্রিজ ব্র্যাডিকাইনিন লেভেলস অলসো রেসপন্সিবল ফর দ্য মোস্ট কমন সাইড এফেক্ট অফ এসি ইনহিবিটার, যেটাকে বলা হয় ড্রাই কাফ। এই ড্রাই কাফটাই ব্র্যাডিকাইনিন লেভেলটা বেড়ে যাওয়ার ফলেই হয়।
এবার কী জিনিস হয় এসি ইনহিবিটার থেকে, যেটা সবচেয়ে বেশি সাইড এফেক্ট কমনলি হয় সেটাও ACE দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ A ফর অ্যাঞ্জিওইডিমা, C ফর কাফ, এবং ইতে হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অর্থাৎ সোডিয়াম কমে যায়, পটাশিয়াম বেড়ে যেতে পারে। এই মোটামুটি যেটা বলতে পারি যে এসি ইনহিবিটারের ক্ষেত্রে এইটুকুই বলা যায়। আর এরপর যেটা আসতে পারে সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, অর্থাৎ অ্যাঞ্জিওটেনসিন যে 2 তৈরি হলো, যদি বা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টেজ এনজাইমকে ইনহিবিট করে একদল অ্যাঞ্জিওটেনসিন 2কে তৈরিই হতে দিচ্ছে না, আবার যদি অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হয়ে যায় তার টাইপ 1 AT1 রিসেপ্টর যেটা, সেইটাকে ব্লক করে দেয়। তার ফলে ভাস্কুলার স্মুথ মাসলের ওপর অ্যাকশনগুলো করে যে স্মুথ মাসল কন্ট্রাকশন করাতো সেটা কিন্তু হতে দিচ্ছে না। অ্যাডভার্স কার্ডিয়াক ভাস্কুলার এফেক্টটাকেও কমিয়ে দিচ্ছে। ক্লাসিক্যাল এসি পাথওয়েতেই এটা প্রাইমারিলি জেনারেটেড হচ্ছে, কিন্তু অল্টারনেট পাথওয়ে হতে পারে, থাকতে পারে। এসিআই এর মানে ইন কন্ট্রাস্ট বলা যায় অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স কিন্তু AT1 রিসেপ্টর লেভেলের সবই ব্লক করে দেয়। তার ফলে কি হচ্ছে, ইনডিফারেন্ট টু দ্য পাথওয়ে বাই হুইচ অ্যাঞ্জিওটেনসিন 2 জেনারেট হচ্ছে। তাহলে এটা ক্লিনিক্যালি ইম্পর্ট্যান্ট, কেননা 40% অফ টিস্যু অল ইন দ্য ব্লাড ভেসেল, হার্ট এবং কিডনি, এটা অল্টারনেট পাথওয়ে দিয়ে তৈরি হয় এবং কাইমেজের অ্যাকশনে কাজ করে। এটা কিন্তু অ্যাকাউন্ট ফর দ্য ফ্যাক্ট যে এসিআই দিয়ে সাপ্রেস যদি প্রাথমিকভাবে করা হয়, আস্তে আস্তে অন্য অল্টারনেট পাথওয়ে দিয়ে গিয়ে কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হয়ে বেসলাইন লেভেলে চলে আসতে পারে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ERB দিয়ে প্রথমে যদি অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপি শুরু করি, এটা প্রেফারেবল। আগে CI যদি ইউজ করতে থাকি তাহলে সেটাকেও কিন্তু রিপ্লেস করার বেস্ট এজেন্ট হচ্ছে ARB। AT1 রিসেপ্টরটাকে সিলেক্টিভলি ব্লক করে দিচ্ছে, কাজেই অ্যাঞ্জিওটেনসিন 2টাকে আনঅকুপাইড অ্যাঞ্জিওটেনসিন 2 টাইপ AT2 রিসেপ্টরটাকে এরা ব্লক করতে দিতে খোলার ছেড়ে দেয়। তার ফলে তার বেনিফিশিয়াল এফেক্টটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। AT1 রিসেপ্টরের ওপর যে হাই অ্যাফিনিটি আছে তা অনুযায়ী ভাগ করা হয় ARBগুলোকে, যেমন ক্যান্ডিসার্টান সবচেয়ে বেশি, তারপর ইরবেসার্টান, তারপর ভালসার্টান বা টেলমিসার্টান, তারপর লোসার্টান, তারপর রিপোসার্টান। এটা বেশি থেকে কমের দিকে অ্যাফিনিটি। তার জন্যই ক্যান্ডিসার্টানের বিশাল লং ডিউরেশন অফ অ্যাকশন আছে, ইরবেসার্টান ভালসার্টানেরও তাই। এদের ওয়ান্স ডেলি অ্যাডমিনিস্ট্রেশন করলেই জন্য কাজ চলে যায়। মনোথেরাপি অফ হাইপারটেনশনের ক্ষেত্রে ভালসার্টান বা অন্যান্য মেম্বারের ক্ষেত্রে 50% কন্ট্রোল অফ BP ডাজ নট ডিফার ফ্রম মোনোথেরাপিস তাদার অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। কাজেই একবার দিলেই দিনে চলে যায় এরকম হাই অ্যাফিনিটির জন্য। এবার আসছি বিটা ব্লকারের কথায়। বিটা রিসেপ্টর আমাদের শরীরে কোথায় থাকে? বিটা রিসেপ্টর আমাদের শরীরে 2 জায়গায় থাকে। বিটা 1 রিসেপ্টর আমাদের হার্টে পাওয়া যায় এবং বিটা 2 রিসেপ্টর থাকে লাংসে। বিটা 1 রিসেপ্টর যেমন হার্ট রেটকে বাড়ায় স্টিমুলেট করলে বিটা 1 স্টিমুলেশনে, এবং বিটা 1 ব্লক করলে সেম ওয়েতে হার্ট রেট এবং ব্লাড প্রেশার কমে। বিটা 2 রিসেপ্টর লাংসে থাকে, তাকে স্টিমুলেট করলে কিন্তু লাংসের
যে অ্যাক্টিভিটি সেটা বাড়ে। বিটা টু ব্লকেটে কিন্তু অ্যাজমা অ্যাগ্রাভেট করে, অ্যাজমার যা প্রবলেম আছে তার অ্যাগ্রাভেট করবে। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর নন সিলেক্টিভ বিটা ব্লকার যখন আগে বেশি ইউজ হতো সেখানে কিন্তু অ্যাজমার সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যেত, যেটা এখন সিলেক্টিভ বিটা ব্লকার দিয়ে আমরা অনেকটা এফেক্ট পেয়েছি। এটা আমাদের মাথায় রেখে চলতে হবে। তাহলে বিটা ব্লকারের ক্ষেত্রে কিন্তু এটা ব্লক করে বিটকে, আর 4টে বি কশন হিসেবে বলতে পারি: ব্রেডিকার্ডিয়া, 60 বা তার নিচে হার্ট রেট, বটমড আউট বিপি বা প্রেশার কমে যাওয়া, 80/60 এরকম বিপি চলে যাওয়া, ব্রিদিং প্রবলেম হতে পারে, সিওপিডি অ্যাজমা যেটা বললাম বিটা 1 ব্লক করে কম্বাইন্ড, আর ব্লাড সুগার মাস্কিং বা ডায়াবেটিসের ক্ষেত্রে ব্লাড সুগার লেভেলটা বুঝতে দেয় না ঠিকমতো, ব্লাড সুগার মাস্কিং বলে। এটা করে এটা কিন্তু ডায়াবেটিকদের ক্ষেত্রে রোগটা ধরতে ডিলে হয়ে যায়। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এবং তারপরে আসছি বিটা ব্লকারের ক্ষেত্রে বলার পরে যেটা বলতে পারি সেটা হচ্ছে, যার কথা বলতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আচ্ছা, বিটা ব্লকারকে আমরা তাহলে মেনলি একটা কার ওপর কাজ করে বিটা ব্লকার? মেনলি কাজ করে না এপিনেফ্রিন হরমোনের ওপর কাজ করে, বা অ্যাড্রিনালিন বলেও তার নাম আছে, যেটা ফ্লাইট হরমোন আমরা বলি, সেই হরমোনটার উপর কাজ করে। তার ফলে হার্ট রেট কমে যায়, লেস ফোর্স দিয়ে হার্ট বিট করে, যেটা ব্লাড প্রেশারকে কমিয়ে দেয়। এটা ভেইনকে ওপেন আপ করতে সাহায্য করে, ভেইন বা আর্টারিকে, যার ফলে ব্লাড ফ্লোটা ইমপ্রুভ করে। বিটা ব্লকার শুধু এটাই নয়, এটা ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন ছাড়াও কনজেস্টিভ হার্ট ফেলিওর, কার্ডিয়াক অ্যারিথমিয়া বা অ্যারিথমিক ডিজিজ, যেগুলো রিদমের গণ্ডগোল যেগুলো থাকে কার্ডে, করোনারি আর্টারি ডিজিজ, হাইপারথাইরয়েডিজম, এসেনশিয়াল ট্রেমার, যাদের হাতে এসেনশিয়াল ট্রেমার থাকে, কাঁপে, অ্যারোটিক ডিসেকশনের মতো ডিজিজের ক্ষেত্রে, পোর্টাল হাইপারটেনশনের ক্ষেত্রে, গ্লকোমা, মাইগ্রেন, প্রোফাইল্যাক্সিস এবং অন্যান্য কন্ডিশনের ক্ষেত্রেও কাজ করে। এরা লেস কমন কন্ডিশন যেমন লং কিউটি সিনড্রোম, এগুলোকেও ট্রিট করতে সাহায্য করে। হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এগুলো খুব একটা আমাদের এই ক্ষেত্রে খুব একটা দরকার নেই। আমরা একটা জিনিস বিটা রিসেপ্টরের উপর একটু আলোচনা করে দিই, যেহেতু এখন আলোচনা হচ্ছে, যদিও খুব বেশি স্কোপ নেই এখানে আলোচনার। বিটা রিসেপ্টর 3টে ডিস্টিংক্ট ফর্মে এক্সিস্ট করে: বিটা 1, বিটা 2 এবং বিটা 3। বিটা 1 রিসেপ্টর প্রাইমারিলি হার্টে থাকে, মেডিয়েট কার্ডিয়াক অ্যাক্টিভিটিটাকে মেডিয়েট করে। বিটা 2 রিসেপ্টর তার ডাইভার্স লোকেশনের জন্য ইন মেনি অর্গান সিস্টেমসে তারা কন্ট্রোল করে ভেরিয়াস অ্যাসপেক্টস অফ মেটাবলিক অ্যাক্টিভিটি, আর স্মুথ মাসল রিল্যাক্সেশন করে। আর বিটা 3 রিসেপ্টর এরা ব্রেকডাউন অফ ফ্যাট করে, ফ্যাট সেলস, লেস ক্লিনিক্যালি রেলিভেন্ট অ্যাট প্রেজেন্ট। তাহলে এই রিসেপ্টরগুলো বিটা ব্লকিং মেডিসিন দিয়ে যদি আমরা ব্লক করতে পারি, ব্রড রেঞ্জ অফ ইলনেসকে আমরা সারাতে পারি। বিটা ব্লকার অ্যাজ আ ক্লাস অফ মেডিকেশন, এটা কিন্তু এসেনশিয়াল ড্রাগ এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। কোথায় না, অনেক অ্যাকিউট এবং ক্রনিক কন্ডিশনে এটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে ইউজ হয়। বিটা ব্লকারের কিন্তু একটা কথা খুব মনে রাখতে হবে, যেটা একটা ভীষণ ভালো অ্যাংজিওলাইটিক এফেক্ট আছে, বা অ্যাংজাইটিতে খুব ভালো কাজ করে। তো অ্যাথলেটস, মিউজিশিয়ান, এরা কিন্তু বিটা ব্লকারকে ইউজ করতে পারে অ্যাংজিওলাইটিক এফেক্টের জন্য। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপরে ইনহিবিটরি এফেক্ট আছে, সেটার জন্য এটা ইউজ হয়। এরা এফডিএ অ্যাপ্রুভ নয় অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডারের জন্য, কিন্তু একটা পোটেন্ট অ্যাংজিওলাইটিক এফেক্ট আছে, সেটা ক্ষেত্রে বলা যায়। এছাড়া ট্রেমারের ক্ষেত্রে এটা ভালো এফেক্ট করে। কেটিকোলামাইন, এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন, যেগুলো B1 রিসেপ্টারে সঙ্গে বাইন্ড করে কার্ডিয়াক অটোমেটিসিটি বাড়ায়,
বিটা ওয়ান, আমি আগে বিটা টু রিসেপ্টারটা লাংসে থাকে, বিটা ওয়ান রিসেপ্টারটা থাকে হার্টে। তাহলে বি ওয়ান রিসেপ্টার্স ইনক্রিজ কার্ডিয়াক অটোমেটিসিটি, কন্ডাকশন ভেলোসিটির সঙ্গে এটা কার্ডিয়াক অটোমেটিসিটিটাকেও বাড়ায়। বি ওয়ান রিসেপ্টার্স অলসো ইনডিউস, এরা রেনিন রিলিজটাকেও বাড়ায়, ফলে এটাও একটা ইনক্রিজ ইন ব্লাড প্রেশার করতে সাহায্য করে। আর বি টু রিসেপ্টার যেটা স্মুথ মাসলস অ্যালং বিটা টু রিসেপ্টারে যদি বাইন্ড করে, সেটা স্মুথ মাসল রিল্যাক্সেশন করতে সাহায্য করে, ইনক্রিজ মেটাবলিক এফেক্টস যেমন গ্লাইকোজেনোলাইসিসও করে। বিটা ব্লকার্স এর স্পেসিফিসিটিতে ভ্যারি করে, বিভিন্ন রিসেপ্টারের উপরে এরা কাজ করে। কিছু বিটা ব্লকার আবার আলফা রিসেপ্টারের উপরও কাজ করে, ফলে ডিফারেন্ট ক্লিনিক্যাল আউটকাম এর ফলে হতে পারে। একবার বিটা ব্লকার যদি বি ওয়ান এবং বি টু রিসেপ্টারের উপর বাইন্ড করে, তারা ইনহিবিট করে এই এফেক্টগুলোকে, ফলে ক্রোনোট্রপিক বা আইনোট্রপিক এফেক্ট অফ হার্ট কমে যায়। ক্রোনোট্রপিক বলতে হার্ট রেট, আইনোট্রপিক বলতে হার্টের কন্ট্রাকশন কমে যায়, এবং হার্ট রেট স্লো ডাউন করে অ্যাজ আ রেজাল্ট। বিটা ব্লকার্স অলসো ডিক্রিজ ব্লাড প্রেশার, অনেকগুলো মেকানিজম করে এটা ব্লাড প্রেশারকেও কমিয়ে দেয়, ডিক্রিজ রেনিন এবং রিডিউসড কার্ডিয়াক আউটপুট ইত্যাদি করে। দ্য নেগেটিভ ক্রোনোট্রপিক অ্যান্ড আইনোট্রপিক এফেক্ট, যার ফলে ডিক্রিজড অক্সিজেন ডিম্যান্ড হয়ে যায়, এতে অ্যাঞ্জাইনাতে ইমপ্রুভ করে। অ্যাঞ্জাইনাতে অক্সিজেন ডিম্যান্ড যদি বেশি থাকে তাতে ব্যথা বাড়ে, সেক্ষেত্রে যদি অক্সিজেন ডিম্যান্ডটা কমে যায় তাহলে ব্যথাটা কমে যায়, অ্যাঞ্জাইনা ইমপ্রুভ করে। অ্যাট্রিয়াল রিফ্র্যাক্টরি পিরিয়ডটাকে প্রলং করে এবং অ্যান্টি অ্যারিথমিক এফেক্টটাকেও এর এইভাবে কাজ করায়। নন সিলেক্টিভ এবং বিটা ওয়ান সিলেক্টিভ দুরকম বিটা ব্লকার পাওয়া যায়। এখানে বিটা টু বিটা থ্রি সেন্সিটিভ ড্রাগও হয়। ক্লিনিক্যাল পারপাস খুব একটা নোন এখনও নেই। নন সিলেক্টিভ এজেন্ট বিটা ওয়ান বিটা টু দুটোতেই বাইন্ড করে, যেমন প্রোপ্রানোলল, কার্ভেডিলল, সোটালল, ল্যাবেটালল। আর বিটা ওয়ান রিসেপ্টার সিলেক্টিভ যেগুলো, সেগুলো অ্যাটেনোলল, বিসোপ্রোলল, মেটোপ্রোলল এবং এসমোলল, সেগুলো কিন্তু বিটা ওয়ান রিসেপ্টারের উপরই কাজ করে, তো তারা কার্ডিও সিলেক্টিভ। বিটা ব্লকার মেলাটোনিনের সিক্রিশনকেও কমায়, তার ফলে ইনসমনিয়া কজ করতে পারে, স্লিপ চেঞ্জ করতে পারে কিছু পেশেন্ট। আসি সি বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কথা। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি করে? ব্লাড প্রেশারটাকে কমাতে সাহায্য করে, হার্ট এবং আর্টারি সেলে বাইরে থেকে ক্যালসিয়ামকে ঢুকতে না দিয়ে, ক্যালসিয়ামের গেটকে আটকে দিয়ে। ক্যালসিয়াম ঢুকলে কি হবে না, হার্ট বা আর্টারিকে খুব জোরে জোরে কন্ট্রাক্ট করতে সাহায্য করে। ক্যালসিয়াম খুব পাওয়ার দিয়ে দেয়, স্ট্রংলি কন্ট্রাক্ট করতে। সেইটাকে ব্লক করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ব্লাড ভেসেলকে রিল্যাক্স থাকতে সাহায্য করে এবং ওপেন থাকতে সাহায্য করে। কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাডেড বেনিফিট হয়, হার্ট রেটটাকে কমায়ও, যেটা ব্লাড প্রেশারকে কমায়, রিলিভ করে চেস্ট পেন, অ্যাঞ্জাইনাকে, এবং ইরেগুলার হার্টবিটকেও কন্ট্রোল করে। এদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম অ্যান্টাগনিস্টও বলে, যেহেতু তারা ক্যালসিয়ামকে সেলের মধ্যে ঢুকে অ্যাকশন করতে দেয় না। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কিছু এক্সাম্পল: অ্যামলোডিপিন, ডিলটিয়াজিম, ফেলোডিপিন, ইসরাডিপিন, নিকারডিপিন, নিফেডিপিন, নিসলডিপিন, ভেরাপামিল ইত্যাদি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কখন ইউজ করা হয়? সাধারণত এগুলো ভ্যারাইটি অফ কন্ডিশনে ট্রিটমেন্টে হিসেবে ইউজ করা হয়, যেমন করোনারি আর্টারি ডিজিজ, চেস্ট পেন বা এনজাইনা, ইরেগুলার হার্টবিট, কিছু সার্কুলেটরি কন্ডিশন যেমন রেনল্ডস ডিজিজ বা ইত্যাদি, এগুলোতেও কাজ করে। এর সাইড এফেক্ট কী কী না, এতে কনস্টিপেশন হতে পারে, ডিজিনেস থাকতে পারে, ফাস্ট হার্টবিট হয়, পালপিটেশন হতে পারে, ফেটিগ হয়, ফ্লাশিং হয়, হেডেক, নশিয়া, র্যাশ, সোয়েলিং ইত্যাদি দেখা যেতে পারে।
প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে নাট্রিউরেটিক এজেন্ট কাকে বলে। আশা করি তোমাদের জানা আছে, তাও আমি একটু আলোচনা করে দেবো যে নাট্রিউরেটিক এজেন্ট তাদেরই বলে যারা শরীরের মধ্যে প্রবেশ করলে সোডিয়াম শরীর থেকে বের করে দেয় ইউরিনের মাধ্যমে। তাকেই বলা হয় ন্যাট্রি মানে সোডিয়াম, ইউরেটিক মানে ইউরিনের মাধ্যমে যা নিষ্ক্রমণ করে দেয় আমাদের শরীর থেকে, তাকেই বলে ইউরেটিক। তাহলে আমরা কাকে নাট্রিউরেটিক বলবো এবং কাকে ডায়ুরেটিক বলবো। নাট্রিউরেটিক তো বললামই, যা সোডিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয় ইউরিনে, তাকে বলে নাট্রিউরেটিক এজেন্ট। এবং ডায়ুরেটিক এজেন্ট তাকে বলে যা আমাদের ইউরিন ভলিউমটাকে বাড়িয়ে দেয়। আমরা যদি দেখি যে কোন জায়গায়, এই যে আমাদের শরীরে কিডনি আছে কটা, দুটো কিডনি আছে। এক একটা কিডনি অসংখ্য নেফ্রন দিয়ে তৈরি। কত করে নেফ্রন এক একটা কিডনিতে থাকে, কারো কোনো আইডিয়া আছে? আমি বলে দিচ্ছি, 1.2 মিলিয়ন নেফ্রন এক একটা কিডনিতে থাকে, বা 12 লক্ষ নেফ্রন। অর্থাৎ দুটো কিডনি থাকলে কিন্তু সেখানে 2.4 মিলিয়ন নেফ্রনস আমাদের শরীরে আছে, বা 24 লক্ষ নেফ্রন আমাদের শরীরে কিন্তু দেখা যায়। তাহলে এদিক দিয়ে কিন্তু আমরা মিলিয়নেয়ার, কেমন? তাহলে নেফ্রন কি না, এটা একটা ভীষণভাবে স্পেশালাইজড একটা স্ট্রাকচার, এপিথেলিয়াল, এটা টিউবুলার স্ট্রাকচার, যেটা আমাদের শরীরে ইউরিন ফর্মেশনে সাহায্য করে। তাহলে যে কোনো জিনিসই আমরা বুঝতে পারছি যেটা আমাদের সোডিয়াম আউটপুটটা বাড়াতে চায় বা জলের আউটপুটটা ইউরিনে বাড়াতে চায়, তারা অবশ্যই আমাদের নেফ্রনের ওপর কাজ করবে। তাহলে নাট্রিউরেটিক এজেন্ট বা ডায়ুরেটিক এজেন্ট আমাদের কিডনির ওপর এমনভাবে বা নেফ্রনের ওপর এমনভাবে কাজ করবে যাতে তাদের নিজেদের স্বাভাবিক কর্মপদ্ধতিটা পাল্টে এমন করে দেওয়া যায় যাতে ইনক্রিজ সোডিয়াম বা ওয়াটার লস হতে থাকে আমাদের ইউরিনে। আমরা যদি ছোটোবেলার লাইফ সায়েন্সের পড়া মনে করি, তাহলে দেখতে হবে একটা নেফ্রনের কীভাবে সে আমাদের শরীরে রক্তকে পরিশ্রুত করে। রক্তনালী দিয়ে বা ব্লাড ভেসেল দিয়ে এসে আস্তে আস্তে ছোটো হতে হতে আলটিমেটলি ক্যাপিলারিতে ডিভাইড হয়ে যায়, তারপর আবার ক্যাপিলারি জুড়ে গিয়ে বড় রক্তনালী হয়ে যায়। ক্যাপিলারিটা এসে যেখানটায় পড়লো সেই জায়গাটাকে বলা হয় গ্লোমেরুলাস, এবং গ্লোমেরুলাসের পাশেই নেফ্রনের যে পার্টটা থাকে তাকে বলে বাউম্যানস ক্যাপসুল। মনে আছে সেই গ্লোমেরুলাস এবং বাউম্যানস ক্যাপসুল? আমি ঠিক সেইগুলোর কথাই বলছি। তাহলে গ্লোমেরুলাস কাকে বলছি না, যেখানে ব্লাডটা কিডনির মধ্যে যে জায়গাটাতে ঢুকে ব্লাড কিডনির সংস্পর্শে আসছে, এবং বাউম্যানস ক্যাপসুল হচ্ছে সেই ক্যাপিলারির সংস্পর্শে থাকা নেফ্রনের অংশটা যেখান থেকে ফিল্টার্ড হয়ে রক্ত থেকে বেরোনো যে যা কিছু বেরিয়ে আসে ফিল্টার্ড হয়ে আমাদের কিডনির মধ্যে বা চলে আসে পরিশ্রুত হওয়ার জন্য। কি হয়, যখন ব্লাড এসে এই গ্লোমেরুলাসের মধ্যে ঢুকছে, তখন এই জায়গাতে কিছু ব্লাডের ভেতরে প্লাজমার কিছু পার্ট এই জায়গায় পরিশ্রুত হয়ে নেফ্রনের ভেতরে প্রবেশ করে। তারপর আমরা একটু মনে করে যদি দেখি, তাহলে বুঝতে পারবো যে প্রথমেই বাউম্যানস ক্যাপসুলের পরে যে অংশটা কিডনির নেফ্রনের থাকে সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এবং তারপরে থাকে লুপ অফ হেনলে, এবং শেষে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এবং পরিশেষে কালেক্টিং ডাক্ট। এই তো টোটাল নেফ্রনের অংশ। মধ্যে আবার যদি খেয়াল করলে দেখা যাবে যে লুপ অফ হেনলে 3টে পার্ট আছে, ডিসেন্ডিং পার্ট অফ লুপ অফ হেনলে, অ্যাসেন্ডিং পার্ট অফ লুপ অফ হেনলে, এবং মাঝখানে আছে হেয়ারপিন টার্ন। তাহলে আমরা যদি ভালো করে ভেবে দেখি, তাহলে এখানে কি হয় না, প্রথমে ওই ক্যাপিলারি থেকে প্লাজমার একটা বিশেষ অংশ পরিশ্রুত হওয়ার জন্য কিডনির বাউম্যানস ক্যাপসুলে পৌঁছলো, এবং বাউম্যানস ক্যাপসুলের মধ্যে দিয়ে এটা চলে গেল প্রথমে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপরে ডিসেন্ডিং লুপ অফ হেনলে, তারপরে যাচ্ছে কালেক্টিং এই হেয়ারপিন বেন্ড, তারপরে
থিন পার্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ এনলে, তারপর থিক পার্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ এনলে, তারপরে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আসছে। ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের পরে কালেক্টিং ডাক্ট গিয়ে পড়ছে একদম যে কিডনির ইউরেটারের মধ্যে এবং ফর্ম করছে ইউরিন। তাহলে ইউরিন আমরা কাকে বলছি না, ইউরিন ইজ দ্যাট which forms at the end of the tubule, reaches the end of the tubule. এবার ওই বিভিন্ন পোর্শন অফ নেফ্রনে বিভিন্ন জায়গাতে জল এবং সোডিয়াম অনেকটাই রিঅ্যাবজর্ব বা আবার আমাদের শরীরের মধ্যে টেনে নেওয়া হয় বা ফিরিয়ে নেওয়া হয়। এই ডায়োরেটিক্স এরা কাজ করে কি, এই বিভিন্ন পোর্শনে নেফ্রনে বিভিন্ন এই পোর্শনগুলোতে এক একটি ডায়োরেটিক এক এক জায়গায় কাজ করে এই সোডিয়াম এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা বিভিন্নভাবে বন্ধ করে, যার ফলে এরা মেনলি কাজ করে জলের ভলিউমটা কমিয়ে দেয় শরীরে, সোডিয়ামের পরিমাণ কমিয়ে দেয়, ফলে এটা প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশনে যেরকম কাজ করে, ইডিমা, পালমোনারি ইডিমা বা সিস্টেমিক ইডিমাতেও ডায়োরেটিক খুব ভালো কাজ করে। যেমন কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম ইনহিবিটার্স যে সমস্ত ডায়োরেটিক, তারা উইকলি অ্যাক্টিং, তারা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা সোডিয়াম পটাশিয়াম রিঅ্যাবজর্পশনটা বন্ধ করে, সোডিয়াম এবং বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা বন্ধ করে সোডিয়ামের শরীর থেকে বেরিয়ে যাওয়াটা নিশ্চিত করে। কার্বনিক অ্যানহাইড্রেজ উইকলি অ্যাক্ট করে এবং এরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে যেটা রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করলো সেটা পরবর্তীকালে গিয়ে অনেকটাই সোডিয়াম রিঅ্যাবজর্বড আবার হয়ে যেতে পারে। কাজে এটা মেনলি আমাদের গ্লকোমা ট্রিটমেন্টে ব্যবহার হয়, খুব একটা ডায়োরেটিক হিসেবে হাইপারটেনশন বা অন্যান্য কার্ডিয়াক ডিজিজের ট্রিটমেন্টে খুব একটা ব্যবহৃত হয় না। এছাড়া যেটা আসতে পারে সেটা হচ্ছে অসমোটিক ডায়োরেটিক্স। এরা অসমোটিক পার্টটায় অসমোসিস অ্যাকশনের উপর কাজ করে ডায়োরেসিস করে। এই অসমোটিক ডায়োরেটিক্সরা ওয়াটারকে অসমোসিসের ফলে, অসমোটিক অ্যাকশনের ফলে টেনে নিয়ে শরীর থেকে লস করে দিতে সাহায্য করে বা বেরিয়ে যেতে সাহায্য করে। এই অসমোটিক ডায়োরেটিক বা ম্যানিটল ইউজ করা হয় সাধারণত যাদের ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বা স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে ম্যানিটল বেশি আমরা ইউজ করি, বা হেড ট্রমা যে কোনো কারণে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে আমরা ম্যানিটল ব্যবহার করি। মেনলি যে ডায়োরেটিক আমাদের কাজ করে তাদের বলা হয় লুপ ডায়োরেটিক। আমাদের কার্ডিয়াক আউটপুট সাধারণত 5 to 6 লিটার্স পার মিনিট আমরা জানি। এবার এর মধ্যে কিডনি কতটা রিসিভ করছে, কিডনি রিসিভ করছে সাধারণত পার মিনিটে এর 25%, অর্থাৎ যদি ধরতে হয় তাহলে ওই 1.5 লিটারের কাছাকাছি, 1.25 থেকে 1.5 লিটার পার মিনিট রাফলি যদি ধরি, তাহলে কিডনি 1 লিটার পার মিনিট করে আউটপুট পাচ্ছে। মোটামুটি ধরতে গেলে 1 লিটার করে রিসিভ করছে কিডনি। এবার এই 1 লিটারের মধ্যে আবার পুরোটাই কিন্তু ফ্লুইড নয়, এই 1 লিটারের 60% ধরে নেওয়া যায় ফ্লুইড এবং 40% বিভিন্ন সেলস। তাহলে 60% যদি ফ্লুইড হয় তাহলে ধরা যায় যে এই অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টেরিয়ালের মধ্যে দিয়ে গিয়ে গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে যে ফ্লুইডটা যাচ্ছে তা 600 ml, এবং আমরা যদি ধরি এই 600 ml এর মধ্যে কতটা কিডনির মধ্যে বা বার্মান্স ক্যাপসুলের মধ্যে পৌঁছচ্ছে না, তার 20% বা 120 ml মিনিটে এই বার্মান্স ক্যাপসুলের মধ্যে বা নেফ্রনের মধ্যে ফিল্টার্ড হয়ে আসছে। তাহলে বাকি যে ফ্লুইড বা বাকি 80% বা 480 ml ফ্লুইড সেটা কিন্তু এর ভেতরে ফিল্টার্ড হতে ঢুকছে না, এটা অ্যাফারেন্ট থেকে ইফারেন্ট আর্টেরিয়াল হয়ে ভাসারেক্টা হয়ে নর্মাল বডি সিস্টেমে চলে যাচ্ছে। এই যে ফ্লুইডটা
নেফ্রনের মধ্যে প্রবেশ করলো, এইটাকেই বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা GFR। তাহলে একজন নর্মাল মানুষের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কত হবে না 120 ml/মিনিট। এবার এই যে বাকি পুরো নেফ্রনের সিস্টেমটা কিন্তু 120 ml-কেই ইউরিন হিসেবে বার করে দিচ্ছে না। যদি ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো যে এই 120 ml-এর মধ্যে এই বিভিন্ন অংশগুলি নেফ্রনের ফিরিয়ে আনছে বা রিঅ্যাবজর্ব করে নিচ্ছে যে অংশটা, সেটা পরিমাণ হচ্ছে 119 ml বা 120 ml-এর মধ্যে 119 ml-কেই সে রিঅ্যাবজর্ব করে ফিরিয়ে নিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে মিনিটে ওই মাত্র 1 ml অফ দ্য ফ্লুইডই ইউরিন হিসেবে আমাদের রেনাল টিউবুলে ফর্ম করলো। তাহলে আমরা কি দেখলাম না ওই 1 থেকে 1.5 ml পার মিনিট ইউরিন ফর্ম করতে পারছে বা ইউরিন হিসেবে বেরোচ্ছে। বাকিটা নেফ্রনের বিভিন্ন অংশ অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলে, তার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং লিম্ব অথবা তার ইউ টার্ন যেটা আছে, এই বিভিন্ন অংশ দিয়ে আমরা কিন্তু সেই অংশ মানে বাকি 119 ml-কে রিঅ্যাবজর্ব করে নিই, অর্থাৎ 1 থেকে 1.5 ml পার মিনিটে আমাদের ইউরিন ফর্ম করে। তাহলে ডায়োরেটিক কি করবে? ঠিক না, ডায়োরেটিক এই রিঅ্যাবজর্পশনের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে ইউরিন ফর্মেশনটাকে বাড়িয়ে দিয়ে শরীর থেকে ফ্লুইড ওভারলোডটাকে আটকাবে বা প্রিভেন্ট করবে এবং তার ফলে হাইপারটেনশন এবং অন্যান্য ইডিমাকে কমিয়ে দেবে। এবার শরীর থেকে কতটা সোডিয়াম বার করে দিতে পারবে তার উপরে আমরা ডায়োরেটিকগুলোর বিভাগ করি। হাই সিলিং, মিডিয়াম সিলিং এবং লো সিলিং, এই 3 প্রকার ডায়োরেটিক আমরা সাধারণত ভাগ করে নিই সোডিয়াম শরীর থেকে বার করে দেওয়ার ক্ষমতার উপর ডিপেন্ড করে। হাই সিলিং ডায়োরেটিক শরীর থেকে অনেক বেশি পরিমাণ সোডিয়াম বার করতে পারে, মিডিয়াম সিলিং অতটা পারে না, একটু কম, এবং লো সিলিং আরও কম। হাই সিলিং ডায়োরেটিকের মধ্যে আমরা ফেলি হচ্ছে লুপ ডায়োরেটিক এবং অসমোটিক ডায়োরেটিক। আর মিডিয়াম সিলিং ডায়োরেটিকের মধ্যে কিন্তু পড়ছে থায়াজাইড ডায়োরেটিক্স। আর লো সিলিং ডায়োরেটিকের মধ্যে আমরা সাধারণত এই প্রথমে যে আলোচনা করেছিলাম কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটার্স এবং তার সঙ্গে পটাশিয়াম স্পিয়ারিং ডায়োরেটিক, এই 2 প্রকার ডায়োরেটিককে আমরা লো সিলিং ডায়োরেটিকের মধ্যে স্থান দিই। সোডিয়াম সবচেয়ে বেশি রিঅ্যাবজর্বড হয় কোথায় না প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে সবচেয়ে বেশি বা 67% সোডিয়াম রিঅ্যাবজর্বড হয়। বাকি যে সোডিয়াম আবার রিঅ্যাবজর্বড হয় সেটা জানবে ওই থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলেতে হয় এবং সেটা ওই 23 থেকে 25% সোডিয়াম ক্ষেত্রে রিঅ্যাবজর্বড হয়। আর ডিস্টাল কনভলিউটেড টিউবুলে সোডিয়াম রিঅ্যাবজর্বড হয় 5% এবং কালেক্টিং ডাক্টে গিয়ে রিমেনিং 3% রিঅ্যাবজর্বড হতে পারে। আর সব মিলিয়ে কতটা সোডিয়াম এক্সক্রিটেড হয়? সাধারণত একটা নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে লেস দেন 1% সোডিয়াম শরীর থেকে মানে এক্সক্রিটেড হয়, এটা আমাদের দেখা গেছে 1%। তাহলে আমরা যখন ডায়োরেটিক্স ইউজ করব তখন তারা সে ডায়োরেটিক্সগুলো কী করবে? 1 নম্বর, তারা ভলিউম অফ ইউরিনটা ইনক্রিজ করবে এবং 2 নম্বর, তারা পরিমাণ সোডিয়াম যে রিঅ্যাবজর্বড হয়ে যাচ্ছিল সেটাকে বন্ধ করে সোডিয়াম এক্সক্রিশনের পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দেবে। তাহলে এক তো শরীর থেকে সোডিয়াম অনেক বেশি পরিমাণ বার করে দিয়ে আমাদের প্রেশারকে কন্ট্রোলে আনতে সাহায্য করছে। দ্বিতীয়ত, এটা সোডিয়ামের সঙ্গে সঙ্গে ফ্লুইডও অনেকটাই বেরিয়ে যাচ্ছে, যার ফলে ফ্লুইড ওভারলোডটা রিডিউস করতেও আমাদের শরীরে এটা
সাহায্য করছে। এটাই চুম্বকে আমাদের ডায়াবেটিক্স এর মানে কার্য পদ্ধতি বা মেকানিজম অফ অ্যাকশন বলা যেতে পারে।